জাপানে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে শুধুমাত্র সাপেদের রাজত্ব চলে। এই সাপগুলো কেবল বিষাক্তই ছিল না, বরং এরা এতটাই ভয়ানক যে গোটা দ্বীপের অন্যান্য প্রাণীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে রেখেছিল। এদের কামড়ে প্রতি বছর কয়েকশো মানুষের প্রাণ বিনাশ হয়ে যেত, আর এখানে সরকারের কাছে এর কোনো সমাধানও ছিল না। কিন্তু হঠাৎ একদিন জাপানের সরকার এমন এক সিদ্ধান্ত নেয় যা কেবল ওই দ্বীপের অধিবাসীরা নয়, বরং সম্পূর্ণ জাপানিরাই হতবাক হয়ে যায়। সাপেদের বংশকে ধ্বংস করার জন্য তারা আমাদের দেশ থেকে কিছু বেজি নিয়ে এসে এই দ্বীপে ছেড়ে দেয়। বেজি এমন এক প্রাণী যারা সাপেদের তাড়া করার জন্য আর তাদের মারার জন্য বিখ্যাত। এরা সাপ হত্যা করাকে এক ধরনের খেলা মনে করে। জাপানি বিজ্ঞানীদের কাছে এটাই একমাত্র উত্তম সমাধান বলে মনে হয়েছিল। কিন্তু তখন কেউই ভাবেনি এমন অদ্ভুত সিদ্ধান্তের কারণে কতটা ভয়ানক পরিণাম হতে পারে। এটা এমন এক সিদ্ধান্ত ছিল যা প্রকৃতির নিয়মকে ভঙ্গ করে। কিন্তু প্রকৃতির সঙ্গে খেলার পরিণাম যে কতটা ভয়ানক হতে পারে জাপানেরা 25 বছর পর তা হাড়ে হাড়ে টের পায়। 1970-এর দশকের দিকে জাপানের আমামি ওশিমা আইল্যান্ডের বসবাসকারী জনগণ এক ভয়ানক শত্রু আক্রমণের সম্মুখীন হতে থাকে, যার নাম হাবু সাপ। পুরো আমামি ওশিমা দ্বীপ জুড়ে এই সাপ ছোবলের তাণ্ডব চালিয়ে বেড়াতে শুরু করে, কারণ এরা পুরো দ্বীপে ছড়িয়ে পড়েছে। প্রতি মাসে প্রায় 100 জনের বেশি ব্যক্তি এই সাপের কামড়ের শিকার হতো। হাবু সাপ অন্যান্য বিষধর সাপেদের থেকে অনেক বেশি বিষাক্ত। এর কামড়ে ব্যক্তির উচ্চ রক্তচাপ বেড়ে যায় আর বমি হতে থাকে, আর সঠিক সময়ে চিকিৎসা না করলে ব্যক্তির মৃত্যু নিশ্চিত। বেশিরভাগ এই সাপগুলো চাষযোগ্য জমি আর পশুপালন এলাকায় বাস করত, আর এই কারণেই মাঝে মধ্যেই চাষিদের পা এই সাপের গায়ে ভুল করে পড়ে যেত। কিন্তু সমস্যা হলো সেই সময় এই সাপের বিষের জন্য কোনো প্রতিষেধক ছিল না। যদিও জাপানি বিজ্ঞানীরা এই সাপের বিষের জন্য অ্যান্টিডোট বানানোর অনেক প্রচেষ্টা চালায় আর শেষ পর্যন্ত তারা একটি প্রতিষেধক আবিষ্কারও করে ফেলে, কিন্তু তারপরেও একটি বড় সমস্যা হলো এই মেডিসিনকে সংগ্রহ করে রাখার জন্য প্রয়োজন হাইটেক মেডিকেল সেন্টার, যেখানে রেফ্রিজারেটরের জন্য বিদ্যুতের প্রয়োজন রয়েছে। কিন্তু 1980-এর দিকে জাপানের গ্রাম্য এলাকাগুলিতে এই ধরনের বিশেষ কোনো সুবিধা ছিল না। সাপে কাটা ব্যক্তিকে মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়ার পূর্বেই রাস্তাতেই মারা যেত। পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে যায় যে হাবু সাপের কামড়ের ভয়ে চাষিরা নিজের জমি ছেড়ে শহরের দিকে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। ধীরে ধীরে এই দ্বীপ জনশূন্য হতে শুরু করে। জাপানের সরকার এক মহা সমস্যায় পড়ে যায়। তার একটি এমার্জেন্সি মিটিং ডেকে ঠিক করে এই সাপের অত্যাচার থেকে দ্বীপটিকে রক্ষা করতে কিছু একটা করতে হবে। এই সময় জাপানের এক বিজ্ঞানী একটি আজব আইডিয়া নিয়ে আসে। তিনি বলেন এমন একটি প্রাণীকে এই দ্বীপে ছাড়া হোক যারা সাপেদের বিষকে শেষ করে ফেলবে আর তাদের বিষের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। জাপানের সরকারের এই প্রকৃতির সাহায্যে প্রকৃতিকে কন্ট্রোল করার অদ্ভুত আইডিয়াটি খুবই পছন্দ হয়, আর জাপানি বিজ্ঞানীরা অনেকগুলি প্রাণীকে বাছাই করার পর ফাইনালি সিদ্ধান্ত নেয় বেজিকে এই দ্বীপে ছাড়া হবে। সাপ আর বেজি এরা একে অপরের চিরশত্রু। এদের একবার লড়াই শুরু হলে মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই চলতে থাকে, আর এই লড়াইয়ে সবসময় জয়ী প্রাণীটি হলো বেজি। তাছাড়া বেজিরা বিষাক্ত কোবরাদের শিকারের জন্য সুপরিচিত, আর এই হাবু সাপেরা কোবরাদেরই এক ধরনের আত্মীয়। তাছাড়া বেজিদের দেহে একটি ন্যাচারাল ডিফেন্স সিস্টেম রয়েছে যা সাপেদের বিষ থেকে প্রতিরোধ করে তোলে। মানে হাবু সাপ যদি বেজিকে কামড়েও দেয় তারপরে ওদের কোনো ক্ষতি হয় না, উল্টে হাবু সাপকে কেটে ছিন্নভিন্ন না করা পর্যন্ত এরা থামে না। তাছাড়া বেজিদের একটি বিশেষ গুণ হলো এরা সাপকে কেবল তাদের পেট ভরানোর জন্য শিকার করে না, বরং এরা সাপকে হত্যা করে আনন্দ পায়। মানে এদের খিদে না থাকলেও যদি কোনো সাপ দেখতে পায় তাহলে সেই বেজি সাপটিকে জীবিত ছাড়ে না। কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে, বেজিরা জাপানের স্থানীয় নয়। এদেরকে মূলত ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল আর ভুটানের মতো দেশে দেখা যায়, যেখানের ওয়াইল্ড লাইফ জাপানের থেকে সম্পূর্ণ ভিন্ন। জাপানি বিজ্ঞানীরা এই সমস্ত দেশ থেকে 30টা বেজি নিয়ে এসে আমামি ওশিমা দ্বীপে ছেড়ে দেয়, আর তারা নিশ্চিত হয় যে এবারে তাদের সমস্যার সমাধান হবে। তারা এক ঢিলে দুটো পাখি মারতে চেয়েছিল, অর্থাৎ তারা ভেবেছিল এই বেজিগুলো সাপ আর ইঁদুর দুজনের অত্যাচার থেকে এই দ্বীপটিকে বাঁচাবে। কিন্তু কয়েক বছর পর যখন তাদের সংখ্যা 30 থেকে 30,000-এ পৌঁছে যায় তখন এদের বিহেভিয়ার দেখে জাপানি বিজ্ঞানীরা হতবাক হয়ে যায়। তারা লক্ষ্য করে এই বেজিগুলো সাপ শিকারের উপর কোনো রকম রুচি দেখায়নি, উল্টে সাপের সাথে এদের সংখ্যা বেড়েই চলেছে। আসলে হাবু সাপ একটি নিশাচর প্রাণী। এরা কেবল রাতের বেলায় তাদের গর্ত থেকে বের হয়, আর যদি দিনের বেলায় এরা মুখোমুখিও হয় তারপরেও বেজিরা এদের হত্যা করতে কোনো ইন্টারেস্ট দেখাতো না। উপরন্তু প্রতিটা ওষুধের যেমন সাইড ইফেক্ট থাকে ঠিক তেমনই এই মিশনের একটি সাইড ইফেক্ট দেখা দেয়। দিনের বেলায় সাপ না পাওয়ায় তারা নিজেদের পেট ভরানোর জন্য এই দ্বীপের ছোট আকারের দুর্লভ খরগোশদের ধরেই খাওয়া শুরু করে দেয়। এখানে স্থানীয় পাখিদের সংখ্যাও বিলুপ্তির পথে নিয়ে যায়। এই বেজিরা গাছে উঠে পাখিদের বাসা থেকে ডিম চুরি করে খেয়ে নিত, সেই সাথে এরা চাষিদের ফসলকেও নষ্ট করা শুরু করে।
মোট কথা জাপানি বিজ্ঞানীরা যে পরিকল্পনা নিয়ে তাদের মিশন শুরু করেছিলেন তাতে তারা মোটেও সফল হননি। উল্টে সাপের অত্যাচারের সাথে সাথে তারা আরেকটি নতুন সমস্যার সম্মুখীন হয়ে পড়ে। 1980 সালের দিকে যেখানে মাত্র 30টা বেজি ছাড়া হয়েছিল, 25 বছর পর সেই সংখ্যাটা হয়ে দাঁড়ায় 50,000-এ। আর এরা তাদের টার্গেট ছেড়ে এই দ্বীপের মূল প্রাণীগুলোকে নষ্ট করতে শুরু করে। স্থানীয় মানুষরা হঠাৎ করেই নিজেদের চারপাশে বিশাল পরিবর্তন লক্ষ্য করে। যেসব প্রাণীদের তারা আগে দেখতে পেত তাদের অনেকেই অদৃশ্য হয়ে যেতে শুরু করে। হঠাৎ এমন পরিবর্তন দেখে তারা সহজেই বুঝে যায় বেজিরা সাপ মারছে না, বরং তারা প্রাকৃতিক বিপর্যয় ঘটাচ্ছে। জাপানি বিজ্ঞানীদেরও বুঝতে বাকি থাকে না যে এভাবে চলতে থাকলে একসময় জাপানের মূল জীববৈচিত্র্যই ধ্বংস হয়ে যাবে। এরপর শুরু হয় আর এক নতুন যুদ্ধ। এবারে যুদ্ধ মানুষ আর বেজির মধ্যে। 2000 সালের দিকে বেজি ধরার জন্য এক বিশাল মিশন শুরু হয়। মানুষ ফাঁদ বসায় আর কুকুরের সাহায্য নেয়। লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেজির সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে, আর মানুষ বুঝে যায় তাদের নতুন শত্রু মোকাবিলা করা প্রতিনিয়ত কঠিন হয়ে পড়ছে। জাপানের সরকার অবশেষে এই মহাবিপদের গুরুত্ব বুঝতে পারে, আর তাই 2000 সালের শুরুর দিকে ঘোষণা করে বেজি মুক্ত অভিযান। সরকার থেকে সরাসরি আদেশ জারি হয়, আর বেজি ধরার জন্য এক বিশেষ দল গঠন করা হয়। আমামি ওশিমা দ্বীপ জুড়ে শুরু হয় এক বিশাল অভিযান। কিন্তু বেজির মতো ছোট, দ্রুত আর চালাক প্রাণীকে বন্দি করা এতটা সহজ ছিল না। তাই জাপানি সরকার সেই এলাকাগুলিতে ক্যামেরা সেট করে রাখে যেখানে সব থেকে বেশি বেজির দল দেখা যেত। এই ক্যামেরার সাহায্যে তাদের চলাচলের পথ রেকর্ড করা হতো, আর ওই রাস্তাগুলিতে বিশেষ ফাঁদ বসানো হতো। যেসব জায়গায় বেজির সংখ্যা বেশি ছিল সেখানে এদের পছন্দের খাবারে বিষ মিশিয়ে রেখে দেওয়া হতো, যাতে সেই বিষাক্ত খাবার খেয়ে বেজিরা বাড়া যায়। এর পাশাপাশি বেজি ধরার জন্য বিশেষভাবে ট্রেনিংপ্রাপ্ত কুকুরদের ব্যবহার করা হতো। এই কুকুরগুলো বেজিদের বাসা খুঁজে বার করত। প্রতি রাতে এই দল দ্বীপে অভিযান চালাতো। এই অভিযান বছরের পর বছর ধরে চলতে থাকে। অবশেষে 2018 সালে জাপানের সরকার ঘোষণা করে আমামি ওশিমা দ্বীপ এখন সম্পূর্ণ বেজিমুক্ত। এই মিশনে প্রায় 40,000 বেজিকে বন্দি করে রাখা হয়েছিল, আর বাকিদের বিষ দিয়ে বেড়ে ফেলা হয়। শুনতে দুঃখজনক লাগলেও তখন জাপানি বিজ্ঞানীদের কাছে আর কোনো বিকল্প ছিল না, কারণ এই বেজির দল প্রায় 15টা প্রজাতির প্রাণীকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। তাদের আগমনের পর দ্বীপের জীববৈচিত্র্য একেবারেই তছনছ হয়ে যায়। সাপের কামড়ের সংখ্যাও সত্যি কমে আসে। কিন্তু মজার ব্যাপার হলো এর কারণ বেজিরা ছিল না, বরং এর পেছনে ছিল দ্বীপবাসীদের কঠোর পরিশ্রম। তারা হাবু সাপেদের ধরার জন্য নানা ধরনের ফাঁদ বসাতে শুরু করে। আর 2005 সালের পর থেকে এই দ্বীপে অ্যান্টিভেনামও সহজলভ্য হয়ে যায়। আজকে আমামি ওশিমা দ্বীপে আর কোনো বেজি নেই, কিন্তু এখনও হাবু সাপ আর ইঁদুর নিয়মিত দেখা যায়। তাহলে কি এখানেই শেষ? না, এই গল্পের আসল ট্র্যাজেডি আসলে এখানেই শুরু হয়। দুঃখের সাথে বলতে হয়, বেজিদের সাথে কয়েক দশক ধরে যুদ্ধ করে মানুষ জিতেছে ঠিকই, কিন্তু তাদের দ্বারা যে ক্ষতি হয়েছে তা আজও অপূরণীয়। এই দ্বীপ আজও তার পুরনো জীববৈচিত্র্যে পুরোপুরি ফিরে যেতে পারেনি। অনেক প্রাণী আজও হারিয়ে গেছে, অনেক পরিবেশ আজও বিপন্ন। এই ঘটনার থেকে আমরা একটা জিনিস খুব ভালোভাবে শিখতে পারি, আর সেটা হলো মানুষ যতই বুদ্ধিমান হোক না কেন, প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কোনোদিনই নিজেদের স্বার্থ পূরণ করতে পারে না। আমাদের মনে রাখতে হবে প্রকৃতির ভারসাম্য রক্ষা করা আমাদের দায়িত্ব, আর এটাকে নষ্ট করা মানেই হচ্ছে ভবিষ্যতের জন্য নিজেদের হাতে নিজেদেরই সর্বনাশ ডেকে আনা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন এপিসোডে। ধন্যবাদ।